শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। অলরাইট, শুরু করি। হ্যাঁ, আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখবো যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষার জন্য উইল বি ইম্পর্টেন্ট। সো সো আমরা ডট প্রোডাক্ট বলে একটা জিনিস আমরা দেখছি, রাইট? যে স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এ ডট বি, সো এ ডট বি, এটাকে সাপোজ আমরা R2 নিয়ে কথা বলছি। হ্যাঁ, তাহলে মানে এ হচ্ছে একটা ভেক্টর যার মধ্যে দুইটা এলিমেন্ট আছে, আর বি একটা ভেক্টর যেটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে। তাহলে এ ডট বি আমরা জানি এটাকে আমরা এ ট্রান্সপোজ বি বা চাইলে বি ট্রান্সপোজ এ, এই দুইভাবেই লিখতে পারি, যেটার আলটিমেটলি যেটার মানে হয় হচ্ছে যে আমি যদি এ ট্রান্সপোজ বি চিন্তা করি, তাহলে এ কে প্রথমে আমরা রো আকারে লিখবো A1 A2, আর বি কে কলাম আকারে লিখতাম B1। কেউ কি কিছু বলতে যাচ্ছে? তোকে শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। কেউ বলছিল আর শুনতে পাচ্ছ না। স্যার, নট প্রপারলি। প্রপার স্যার, আমি শুনতে পাচ্ছি প্রপারলি। এখন কি বেটার? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানি এটাকে A1 B1 প্লাস A2 B2 এভাবে লেখা যাবে। আমরা যদি A ট্রান্সপোজ বি হিসেবে চিন্তা করি, এটা লেখা যায়। আমরা R2 তে আমরা এই জিনিসটা দেখছি, বাট R2 তে যেটা ভেক্টরের ডট প্রোডাক্টকে ফিজিক্স ক্লাস অ্যাটলিস্ট তোমরা আরেকভাবে দেখছো, এটা হচ্ছে যে A এর লেন্থ টাইমস B এর লেন্থ ইনটু cos θ, রাইট? সো A একটা ভেক্টর এদিকে, B একটা ভেক্টর বি এদিকে যদি হয়, এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি হয় থেটা, তাহলে সেই থেটার কোসাইন দিয়েও আমরা এই ডট প্রোডাক্টকে লিখতে পারি। এই দুইটা ডেফিনেশন আসলে সেম। আমরা সেই প্রুফে যাচ্ছি না। তোমরা কেউ যদি প্রুফ দেখতে চাও লিনিয়ার অ্যালজেব্রার যে কোনো একটা বই খুললে দিতে পারি, ওই প্রুফটা আমাদের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্টও না। যেটা এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্টলি দেখতে পারি। হ্যাঁ, যে এ এর লেংথ বি এর লেংথ একটু cos θ। নাও এ এর লেংথ কি আমরা যদি আবার একটু মনে করার চেষ্টা করি, লেংথ অফ এ জিনিসটা ছিল হচ্ছে যে এ ভেক্টরটা কতটুকু, এর ম্যাগনিটিউড কত, রাইট? এবং এটাকে আমরা ওই আমাদের এই ডেফিনেশন অনুযায়ী এটাকে আমরা ডিফাইন করছিলাম রুট ওভার এ ডট এ দিয়ে, যে একটা ভেক্টর নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট দিয়ে সেটা রুট ওভার করে। সো এখান থেকে আমাদের আসবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার। সিমিলারলি নর্ম অফ বি আমরা এটাকে বলি, রাইট? লেংথ বা নর্ম, রাইট? এগুলোকে আমরা লেংথ বলি অথবা নর্ম বলি। সো বি ডট বি এর রুট ওভার করলে আমরা বি এর নর্ম পাই, যেটা হচ্ছে রুট ওভার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার।
যদি B1 আর B2 হয়ে থাকে B এর এলিমেন্টগুলো। নাও এখান থেকে তাহলে আমরা বেসিক্যালি cos থিটা ইকুয়ালস টু কিছু একটা পাই। cos থিটা ইকুয়ালস টু আমরা পাই যে A এর সাথে B এর ডট প্রোডাক্টকে যদি A আর B এর নর্ম দিয়ে ভাগ করা হয় তাহলে যেই কোয়ান্টিটিটা আমরা পাবো, সো যে কোনো দুটো ভেক্টর নিব, তাদের ডট প্রোডাক্ট ক্যালকুলেট করবো আর তাদেরকে তাদের নর্ম দিয়ে ভাগ করবো, তাহলে যে নাম্বারটা পাবো সেটাকে আমরা ওই দুইটা ভেক্টরের ভিতরের অ্যাঙ্গেলটার কোসাইন হিসাবে আমরা লিখতে পারবো। এবং যেহেতু cos থিটার ভ্যালুটা অলওয়েজ পজিটিভ 1 এবং নেগেটিভ 1 এর মধ্যে থাকে, সো আমরা এই রিলেশনশিপটা পাই যে A ডট B কে যদি তার নর্ম গুলো দিয়ে ভাগ করা হয় তাহলে রেজাল্টিং নাম্বারটা অলওয়েজ নেগেটিভ 1 এবং পজিটিভ 1 এর মধ্যে থাকে। এবং এগেইন এটার আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এই নাম্বারটা হচ্ছে এই ভেক্টর দুইটার মাঝখানকার অ্যাঙ্গেলের কোসাইন। সো R2 এর ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা আমরা পাই। R2 মানে যেখানে আমরা একটা প্লেনের মধ্যে দুইটা ভেক্টর রাখতেছি, যেখানে এভাবে এখানে। নাও উই ক্যান জেনারেলাইজ দিস। তো যে জেনারেলাইজেশনটা আমরা আগেও দেখে আসছি সেটা হচ্ছে যে A ডট B এটাকে আমরা A1 B1 প্লাস A2 B2 এভাবে করে AN BN লিখতে পারি, যেখানে A আর B এই ভেক্টরগুলো হচ্ছে আমাদের নট R2 এর বাট Rn এর, রাইট? সো A এর মধ্যে আমাদের nটা এলিমেন্ট আছে A1 A2 এইভাবে AN পর্যন্ত, B এর মধ্যে আমাদের nটা এলিমেন্ট আছে B1 B2 এইভাবে করে BN পর্যন্ত। সো ডট প্রোডাক্ট আমরা এইভাবেও লিখতে পারি। ডট প্রোডাক্টকে এইভাবে যখন আমরা লিখি, there is something called CAUCHY, Cauchy-Schwarz। Schwarz বানানটা কি দাঁড়াও? Cauchy-Schwarz ইনইকুয়ালিটি বলা হয় এটাকে, যেটা বেসিক্যালি বলে এক্স্যাক্টলি তোমার ওই কোসাইনের মতো একটা ব্যাপার। সেটা হচ্ছে আমরা যদি যে কোনো দুইটা ভেক্টরের এরকম ডট প্রোডাক্ট নিই এবং সেটাকে যদি তার নর্ম দিয়ে ভাগ করি আগের মতোই, তাহলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় এই কোয়ান্টিটিটাও অলওয়েজ নেগেটিভ 1 এবং পজিটিভ 1 এর মধ্যে থাকে। এটা প্রুফ করাটা খুব কঠিন কিছু না, এবং প্রুফটা তোমাদের স্লাইডের মধ্যেও ইভেন আছে, বাট আমরা সেই প্রুফের মধ্যে যাচ্ছি না। প্রুফ তোমাদের পরীক্ষায় করতেও দেওয়া হবে না, বাট প্রুফটা তোমরা স্লাইডে বা বইয়ের থেকে দেখে নিতে পারো যে কেন এই কোয়ান্টিটিটা নেগেটিভ 1 এবং পজিটিভ 1 এর মধ্যে হয়। যেহেতু নেগেটিভ 1 পজিটিভ মধ্যে হয়, তাহলে আমরা আগেরটার সাথে কাইন্ড অফ ম্যাচ করে বলতে পারি যে দেখো এই দুইটা একই তো জিনিস, রাইট? দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের নর্ম। R2 তে যেমন ওইটা এক্স্যাক্টলি cos থিটা বলে একটা কিছু হয়, সো আমরা এইখানেও এই কোয়ান্টিটিটাকে আমরা এই Rn এর দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন হিসেবে ধরি, রাইট? সো এটাকে কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল between vectors in Rn, right? কি ভেক্টর A আর B, right? So A আর B কে আমরা যদি Rn এর মধ্যেও থাকে, n লেংথের ভেক্টরও যদি হয়, তাহলেও আমরা n লেংথের ডাইমেনশনালে একটা ওইখানে ওইটা ডাইরেক্টলি প্রুফ করাটা ডিফিকাল্ট। আমরা বেসিক্যালি ওইটাকে জাস্ট জেনারেলাইজ করি যে R2 তে এই কোয়ান্টিটিটাকে যেমন আমরা কোসাইন বলছি, Rn এর ক্ষেত্রেও এই কোয়ান্টিটিটা A ডট B ডিভাইডেড বাই এই ভেক্টর দুইটার নর্ম, এই কোয়ান্টিটিটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর দুইটার মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গেলের কোসাইন। এবং এই নাম্বার দুইটা, যেহেতু এই নাম্বারটা নেগেটিভ 1 এবং পজিটিভ 1 এর মধ্যে থাকে, এটা অলওয়েজ হোল্ড করে, রাইট? সো দিস অলওয়েজ হোল্ডস যে কোনো ভেক্টরের। সো আমরা জেনারেলাইজ করে এই কোয়ান্টিটিতে যেহেতু কোসাইন বলা যায়, সো আমরা একটা জিনিস যদি খেয়াল করি, যদি ধরো ইভেন এ এর নর্ম যদি 1 হয়, একটা ভেক্টরের নর্ম যদি 1 হয় এবং অন্য ভেক্টরটার নর্মও যদি 1 হয়, ইফ এটা যদি হয়, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা উপরের কোয়ান্টিটির সম্বন্ধে আরো বলতে পারি যে A ডট B ইটসেলফ নিচে যেহেতু নর্ম 1 দিয়ে ভাগ করছে, এটাও 1 দিয়ে ভাগ করছে, তাহলে এই কোয়ান্টিটিটা
1 আর -1 এর মধ্যে হবে, রাইট? সো ভেক্টরের লেংথ গুলো যদি 1 হয়ে থাকে তাহলে এখানে আরো ইন্টারেস্টিং দেখা যায় যে ডট প্রোডাক্টটাও আমাদের +1 থেকে -1 এর মধ্যে একটা নাম্বার হবে অলওয়েজ। সো এটা কশি-শোয়ার্টজ ইনইকুয়ালিটি থেকে আমরা ডাইরেক্টলি পেতে পারি। এনিওয়ে, সো ডট প্রোডাক্ট এক্ষেত্রে আমাদেরকে এই কোসাইনের ইনফরমেশনটা দিচ্ছে, রাইট? সো ডট আমাদের নর্মগুলো যদি 1 হয় তাহলে এই a ডট b এটাই তো তাহলে কোসাইন, রাইট? এই a ডট b ইটসেলফ তাহলে আমাদের হচ্ছে কোসাইন, কেননা নর্ম অফ a আর নর্ম অফ b তো আমাদের 1। তাহলে a ডট b টা বেসিক্যালি আমাদেরকে এই কোসাইন থিটার মানটা কত সেটা আমাদের দিচ্ছে। সো কোসাইন থিটার ব্যাপারটা আসলে কি? সো ধরো a একটা ভেক্টর, b ধরো আরেকটা ভেক্টর, এগেইন এখানে দুইটা ভেক্টরের লেংথ আর নট সেম। কিন্তু এরা যদি একই দিকে পয়েন্ট করে থাকে তাহলে আমাদের থিটা হবে হচ্ছে 0 ডিগ্রি, রাইট? আমরা যদি একই দিকে পয়েন্ট করে থাকি থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos থিটা আমাদের আসবে হচ্ছে 1, রাইট? সো দুইটা ভেক্টর যদি একই দিকে পয়েন্ট করে থাকে তাহলে আমাদের এই cos থিটা, এই যে a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a আর নর্ম অফ b, এই কোয়ান্টিটিটার মান এক্স্যাক্টলি 1 হয়। এবং আমাদের যদি ভেক্টর দুইটার নিজেদের লেংথ গুলো 1 হতো তাহলে a ডট b itself would have been exactly equals to 1. সো দুইটা ভেক্টর লেংথ যদি 1 হয় তাহলে আমরা cos θ equals to 1 পাবো। দ্যাট ইজ ওই ভেক্টর দুইটা একই দিকে পয়েন্ট করে আসছে, আমরা বলতে পারবো, রাইট? দুইটা ভেক্টর একই দিকে পয়েন্ট করে থাকলে এবং তাদের লেংথ 1 হলে আমাদের a ডট b equals to 1 হবে। বা আমরা বলতে পারি দুইটা ভেক্টর যদি একই দিকে পয়েন্ট করে থাকে তাদের লেংথ যদি সেম না হয় তাহলে ভেক্টর দুইটার মধ্যে এই যে কোসাইন যেটা, দ্যাট ইজ a ডট b ডিভাইডেড বাই তাদের নর্ম, এই জিনিসটার মান 1 হবে, যেহেতু cos θ equals to আমাদের এই কোয়ান্টিটি, রাইট? cos 0 ডিগ্রি যেহেতু 1। সিমিলারলি একটা দুইটা ভেক্টর যদি কাইন্ড অফ একই দিকে পয়েন্ট করে, এক্স্যাক্টলি একই দিকে পয়েন্ট করে নাই, কিন্তু আমাদের থিটাটা মনে করো লেস দেন 90 ডিগ্রি, তাহলে আমরা cos θ ভ্যালুটা কিরকম পাবো? কি মনে হয় তোমাদের? cos θ এর মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে cos θ এর মানগুলো কিরকম হয়? -1 থেকে 1 এর মধ্যে, তাই কি? 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ধরো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে cos θ এর মান কিরকম হয়? স্যার 1। 0 তে 1 হবে। স্যার 1 থেকে 0। 1 থেকে 0 হতে 0 থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে, রাইট? সাম একটা পজিটিভ নাম্বার আমরা পাবো, 0 আর 1 এর মধ্যে একটা পজিটিভ নাম্বার পাবো। তার মানে এই যে a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a নর্ম অফ b, এই নাম্বারটা will be between 0 and 1. So 0 আর 1 এর মধ্যে থেকে আমাদেরকে যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেট করি, এই a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a নর্ম অফ b, তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দুইটা একই দিকে পয়েন্ট করে আছে, অলমোস্ট একই দিকে পয়েন্ট করে আছে, এক্স্যাক্টলি একই দিকে পয়েন্ট করে নাই, বাট যত একই দিকে পয়েন্ট করে থাকবে তত ভ্যালুটা 1 এর দিকে আসতে থাকবে, রাইট? থিটা যত 0 দিকে নিচের দিকে নামতে থাকবে, রাইট? যত 0 দিকে আগাতে থাকবে তত পয়েন্টিং ইন দ্য সেম ডিরেকশন, রাইট? তত আমাদের cos θটা আমাদের 1 এর দিকে যেতে থাকবে, রাইট? ইজ দিস ক্লিয়ার? থিটাটা যত 0 ডিগ্রির দিকে যেতে থাকবে cos θর মান তত 1 এর দিকে যেতে থাকবে। 1 মানে হচ্ছে এগুলো একই দিকে পয়েন্ট করে যাচ্ছে। আমরা এরপর যদি দেখি আরেকটা কেস যেখানে a আর b এর মধ্যে, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কেস কাইন্ড অফ, যে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, দুইটা ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটাটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে cos θ কত? cos θ হচ্ছে 0, রাইট? সো দুইটা ভেক্টর যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাদের ডট প্রোডাক্ট 0, রাইট? সো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট
divided by norm of A, norm of B, এটা ইকুয়ালস টু যদি 0 পাই তাহলে আমি জানি যে ভেক্টর দুইটা মধ্যে 90 ডিগ্রি আছে। তো খেয়াল করে দেখো আমাদের এই এ ভেক্টর দুইটা যদি নট ইকুয়ালস টু 0 ভেক্টর হয়ে থাকে, এ ভেক্টরটা অল 0 না, মানে এ ভেক্টরটা পুরোটা 0 না, বি ভেক্টরটা পুরোটা 0 না, তাহলে এখান থেকে আমরা কি জানি একটা ভেক্টর যদি 0 ভেক্টর না হয়ে থাকে তাহলে তার নর্ম ইজ অলওয়েজ পজিটিভ। আমরা প্রতিটা এলিমেন্টের স্কোয়ারের সাম করি না আমরা নর্ম বের করতে গেলে, এলিমেন্ট গুলোর স্কোয়ারের সাম করি, রাইট? সো আমরা মানে ইন জেনারেল যখন আমরা নর্ম বলি সেটা হচ্ছে যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার এভাবে করে প্রতিটা এলিমেন্টের স্কোয়ারের সাম রুট ওভার a ডট a। এই জেনারেল কেসেও তাই, রাইট? 2D কেসে যেমন জেনারেল কেসেও তাই। সো আমাদের যদি দুইটা ভেক্টর, একটা ভেক্টর যদি 0 না হয়ে থাকে, একটা ভেক্টর প্রতিটা এলিমেন্ট যদি 0 না হয়ে থাকে তাহলে এই ভিতরের জিনিসটা a1 স্কোয়ার a2 স্কোয়ার এভাবে করে an স্কোয়ার প্রত্যেকটাই নন জিরো এলিমেন্ট, এগুলো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু তাদের স্কোয়ার নেওয়া হচ্ছে, তাহলে পুরো জিনিসটা অলওয়েজ পজিটিভ। তাহলে এ এর নর্ম যদি 0 না হয়ে থাকে, এ যদি 0 ভেক্টর না হয়ে থাকে, বি যদি 0 ভেক্টর না হয়ে থাকে, তাহলে তাদের লেন্থ বা তাদের নর্ম ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে খেয়াল করে দেখো আমাদের যদি a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a নর্ম অফ b ইকুয়ালস টু 0 হয়, দিস ইমপ্লাইজ যে a ডট b এলিমেন্টটা নিশ্চয়ই ইকুয়ালস টু 0, রাইট? কোনো কোশ্চেন আছে কিনা দেখো এখানে। This is okay. দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি করে থাকে তাহলে আমরা জানি তার cos 90 ডিগ্রি, রাইট? cos 90 ডিগ্রি হচ্ছে 0। cos থিটা কি? cos থিটা হচ্ছে a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a নর্ম অফ b, এই কোয়ান্টিটিটা তাহলে 0। তাহলে এই কোয়ান্টিটিটা 0 হতে গেলে যদি নর্ম অফ a আর নর্ম অফ b 0 না হয় তাহলে নিশ্চয়ই a ডট b এই উপরের যে জিনিসটা আছে এটাকেই 0 হতে হবে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা বলবো a আর b আর পারপেন্ডিকুলার, অথবা এটা আরেক নাম হচ্ছে অর্থোগোনাল। ওকে, এর পরের কেসটা যদি দেখি আমরা, যদি ভেক্টর দুইটা এরকম হয় এ একটা দিকে এবং বি এই দিকে, যেখানে থেটাটা হচ্ছে ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, সরি উল্টাটা লিখছি, থেটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি বাট লেস দেন মনে করো 180 ডিগ্রি, তাহলে cos থেটা কত? সো cos থেটার মানটা তখন আসলে থার্ড কোয়াড্রেন্টে থাকে, সো 0 থেকে -1 এর মধ্যে থাকে। কেননা দুইটা ভেক্টর যখন এক্স্যাক্টলি অপোজিট দিকে পয়েন্ট করবে, থেটা হবে হচ্ছে 180 ডিগ্রি এবং সেক্ষেত্রে cos থেটা হচ্ছে -1, cos 180 ডিগ্রি হচ্ছে -1। সো দুইটা ভেক্টর যদি অপোজিট দিকে, এক্স্যাক্টলি অপোজিট দিকে এ আর বি যদি এক্স্যাক্টলি অপোজিট দিকে পয়েন্ট করে থাকে তাহলে আমরা পাবো হচ্ছে cos থেটা, তারপরে a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a নর্ম অফ b এই জিনিসটা পাবো আমরা -1 এক্স্যাক্টলি অপোজিট হয়ে থাকলে। আর যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে থাকে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট a আর b এর মধ্যে, আবার কাইন্ড অফ অন্যদিকে পয়েন্ট করা শুরু করছে তারা 90 ডিগ্রি পর থেকে, 90 ডিগ্রি হলো একদম একটা পারপেন্ডিকুলার, তো তারপর থেকেই আমরা দেখবো হচ্ছে যে cos থেটার ভ্যালুটা আমাদের 0 থেকে ছোট হয়ে -1 এর দিকে যাচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা যত এর উল্টা দিকে যেতে থাকবে তত আমাদের -1 এর দিকে যেতে থাকবে। সো আমরা বেসিক্যালি এই যে এই কোয়ান্টিটিটা, রাইট? সো এই কোয়ান্টিটিটা ইজ বিকামিং ইম্পর্টেন্ট, যে a ডট b ডিভাইডেড বাই নর্ম অফ a আর নর্ম অফ b, বা আমি যদি আরো করে বলি যে যদি a আর b এর নর্ম গুলো 1 হয় তাহলে সিম্পলি
এই কোয়ান্টিটিটা আমাদেরকে অনেকখানি ইনফরমেশন দেয়। আমাদেরকে বলে দেয় যে ভেক্টরগুলোকে একই দিকে পয়েন্ট করে, কতটুকু একই দিকে পয়েন্ট করে আসছে, এক্স্যাক্টলি একই দিকে পয়েন্ট করে আসছে, তাহলে আমরা জানি তাদের ডট প্রোডাক্ট 1 হবে, বা এই কোয়ান্টিটিটার ভ্যালু a ডট বি ডিভাইডেড বাই নরমাল বি ভ্যালুটা এক্স্যাক্টলি 1 হবে, রাইট? শুধু a ডট বি এর কথা কেন বলছি? যদি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে, এটা খেয়াল রাখুন। তো আমাদের অরিজিনাল কোয়ান্টিটিটা হচ্ছে a ডট বি ডিভাইডেড বাই নরম অফ a আর নরম। সো এই কোয়ান্টিটিটা দ্যাটস বিকামস ইম্পর্টেন্ট, যে আমরা ভেক্টরগুলো একই দিকে পয়েন্ট করে আসে না ডিফারেন্ট দিকে পয়েন্ট করে আসে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেয়। এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে যেটা বললাম, যে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কখন হবে। তো দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে আমাদের পুরো এই a ডট বি ডিভাইডেড বাই নরম অফ a নরম অফ b পুরোটা দেখানোর দরকার নেই। আমরা সিম্পলি a ডট b ইকুয়ালস টু 0 হলেই আমরা জানি এদের মধ্যে কোসাইন ইকুয়ালস টু 0 হবে, রাইট? যদি ভেক্টর দুইটা ইটসেলফ 0 না হয়। তো ইফ a ভেক্টরটা ইটসেলফ 0 ভেক্টর না হয়, b ভেক্টরটা ইটসেলফ 0 ভেক্টর না হয়, তাহলে a ডট b ইজ অলওয়েজ 0. So let me just give you কয়েকটা ভেক্টর। ধরো তোমাকে আমি দিলাম v1 একটা ভেক্টর, ধরো 1 2 0 1, v2 একটা ভেক্টর নেগেটিভ 2 1 1 0, v3 একটা ভেক্টর ধরো নেগেটিভ 1 1 1 নেগেটিভ 3। আচ্ছা, তাহলে এই যে তিনটা ভেক্টর আমি লিখলাম, সো v1 v2 v3, এই ভেক্টরগুলোর মধ্যে প্রত্যেকটাতে 4টা করে এলিমেন্ট আছে। সো দিজ আর ইন R4, রাইট? এই ভেক্টরগুলো আমাদের R4 এর মধ্যে আছে। নাও ফার্স্ট কোশ্চেন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে এই ভেক্টরগুলো কি অর্থগোনাল কিনা। এটা অনেক সময় আমরা বলবো মিউচুয়ালি অর্থগোনাল কিনা, বা পেয়ার ওয়াইজ। সো আমি যদি v1 এর সাথে v2 ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি, বা আমি যদি সিম্পলি এভাবে লিখি v1 ট্রান্সপোজ v2, এটা ইকুয়ালস টু 0 কিনা চেক করে বলো তো, এটা কি 0 না নন 0? সো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি এলিমেন্ট ওয়াইজ গুণ করে তারপর যোগ করা, তাহলে স্যার 0 না স্যার। দেখি 1 ডট মাইনাস 2 প্লাস 2 ডট 1 প্লাস 0 ডট 1 প্লাস 1 ডট 0, তাই না? ঠিক আছে, v1 আর v2, তাহলে কি 0 আসতেছে না আসতেছে না? স্যার আসতেছে। তাহলে v1 আর v2 অর্থগোনাল, রাইট? তাহলে কাইন্ড অফ v1 ভেক্টরটা যদি আমি আঁকতে পারতাম, যদিও আমি আঁকতে পারতেছি না, 4 লেন্থের ভেক্টর আমি তো R4 এ আঁকতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যে v1 ইজ পারপেন্ডিকুলার টু v2, রাইট? এই দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি কোণ আছে। আচ্ছা, আমরা দেখো v1 ডট v3 কেমন। এরা কি অর্থগোনাল? মুখে মুখে দেখো 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 আসবে, 2 1 হচ্ছে 3, আচ্ছা এটা প্লাস 1 নেই, সো 1 আর 1 এ 1
2 আর 1 এ 3, 0 আর 1 এ 0, আর 1 আর -3 তে -3। তাহলে কি 0 আসতেছে না? Yes, sir. তাহলে V1 আর V3 ও অর্থগোনাল। এখন V2 আর V3, সো V2 ট্রান্সপোজ V3 লেখো আর V3 ট্রান্সপোজ V2 লেখো, একই কথা। সো আমরা যদি এখানে দেখি স্যার এটা অর্থগোনাল 2 আর 3, রাইট? সো -2, 1, 1 আর 0, তাহলে এটাও 0 আসতেছে। তাহলে আমরা V2 V3 কেও অর্থগোনাল বলতে পারতেছি, রাইট? তাহলে অল আর পেয়ার ওয়াইজ অর্থগোনাল। তাহলে আমরা এটার অ্যান্সার দিতে পারলাম যে হ্যাঁ তারা অর্থগোনাল, রাইট? তা অর্থগোনাল হলে কি হয়? অর্থগোনাল implies এরা linearly independent। কেন? linearly independent মানে কি ছিল? সো আমরা যদি C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 equals to 0 ভেক্টর লিখি, রাইট? সো বেসিক্যালি আমরা এরকম একটা কথা বলছিলাম যে আমরা এরকম একটা ম্যাট্রিক্স বানাবো যার কলামগুলো হবে আমাদের V1 V2 V3, রাইট? আমি আর লিখতেছি না V1, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি এই কলামগুলো V1, সেকেন্ড কলামটা V2, থার্ড কলামটা V3। তারপর আমরা এই সব C1 C2 C3 লিখবো এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের 4টা 0 আসবে, যেহেতু V1 V2 V3 গুলো সব 4 লেংথের ভেক্টর। সো এটাকে এটা লিখতে পারি। তাহলে আমাদের এখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমাদের গসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করতে হবে। and if C1 C2 C3 are all 0, then they are linearly independent. So এই ছিল আমাদের প্রসিডিউর, যে আমাদেরকে এই ভেক্টরগুলোকে আমাদের কলাম আকারে আমাদের যে 3টা ভেক্টর ছিল 1 2 0 1 ইত্যাদি ইত্যাদি, তো এই ম্যাট্রিক্সটা আমাদেরকে লিখতে হবে। তারপর লিখে দিই ম্যাট্রিক্সটা 1 2 0 1, তারপর ছিল হচ্ছে -2 1 1 0, এবং থার্ডটা ছিল 1 1 1 3 1 1 1 3। সো এই হলো আমাদের V1 V2 V3 আমরা লিখলাম। এখানে C1 C2 C3 লিখে ইকুয়ালস টু 0 0 0 0, এই সিস্টেমটা হচ্ছে এটা, রাইট? সো এটাকে সলভ করব। এটাকে সলভ করে যদি দেখি যে C1 C2 C3 প্রত্যেকটাই 0 হয়েছে, তাহলে আমরা বলবো এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে আমাদের R4 এর মধ্যে 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাওয়া যাচ্ছে। সো বেসিক্যালি তারা পুরো R4 কে স্প্যান করবে না। রিমেম্বার আমাদের R4 কে, so if they are linearly independent, then they will be a basis for a subspace of, এবং এই সাবস্পেসটা কি হবে? বেসিক্যালি এদের যে স্প্যান। সো বেসিক্যালি আমরা বলতে যাচ্ছি যে V1 V2 আমাদের যেহেতু 4টা ভেক্টর যদি পাওয়া যেত এবং তারা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো, তাহলে আমরা পুরো R4 এর যে কোনো ভেক্টরকে আমরা ওই 4টা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারতাম।
যেহেতু আমাদের কাছে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, তাহলে এই তিনটা ভেক্টর দিয়ে যত ভেক্টর তৈরি করা যায় সেই স্পেসটা হবে R4 এর একটা সাবস্পেস, এবং ওই সাবস্পেসের একটা বেসিস হিসাবে করা যায়। তারপরে ওই সাবস্পেসের প্রত্যেকটা ভেক্টরে কে আমরা জাস্ট একভাবে এই V1 V2 V3 এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবো। আচ্ছা, এই পয়েন্টটাতে আমরা একটু পরে আসতেছি। বাট এরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এইভাবে চেক করার কথা যে আমরা বললাম যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বানাও এবং তারপর সেটাকে সলভ করে দেখাও, এই কাজটা যেহেতু ভেক্টরগুলো অর্থোগোনাল, এই টেস্টটা আমরা একটু ইজিলি করতে পারি। সো সেটা একটু আমরা দেখি যে আমরা বলছি যে C1 V1 প্লাস C2 V2 প্লাস C3 V3 ইকুয়ালস টু হচ্ছে 0 ভেক্টর। এক্ষেত্রে আমাদের দেখাতে হবে C1 C2 C3 প্রত্যেকটাই 0 হওয়া দরকার। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে অ্যাকচুয়ালি একটা আছে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে থেকে আমাদের দেখাতে হবে C1 C2 C3 প্রত্যেকটাই 0 হয়। বাট আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করবো না। আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ইকুয়েশনের বোথ সাইডে আমরা V1 নিয়ে ডট প্রোডাক্ট করব। সো V1 ভেক্টর দিয়ে আমরা দুই পাশে ডট প্রোডাক্ট ক্যালকুলেট করব। সো ইন্টারেস্টিং জিনিস দেখো যে এই ক্ষেত্রে V1 ডট প্রোডাক্ট 0, একটা ভেক্টরের সাথে যদি 0 আরেকটা ভেক্টর ডট প্রোডাক্ট করলে সবকিছু 0, তাহলে এই পুরো জিনিসটা 0, রাইট? সো এই জিনিসটা ইকুয়ালস টু 0 হবে। V1 একটা ভেক্টর যাই হোক না কেন, তার সাথে যদি অল 0 আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট নাও, তাহলে ইউ গেট 0। বাট লেফট হ্যান্ড সাইডে কি পাই দেখো, লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো হচ্ছে V1 এর সাথে যদি কতগুলো ভেক্টরের এরকম যোগফল সামথিং ইনটু V1 প্লাস সামথিং ইনটু V2 প্লাস সামথিং ইনটু V3, এই ডট প্রোডাক্টটা দেওয়া যায় করি আমরা, এই ডট প্রোডাক্টটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। আমরা এরকম একটা एग्जांपल দিয়েছিলাম A ডট B প্লাস C, এটাকে আমরা A ডট B প্লাস A ডট C এইভাবে লিখতে পারি। আমরা বেশ কিছু প্রপার্টি আমরা ক্লাসে দেখছিলাম ডট প্রোডাক্টে। তো ওই প্রপার্টিটাকে ইউজ করে আমরা এখানে লিখতে পারবো যে V1 ডট C into V1 plus V2 dot C1 into V1, C2 into V2 plus স্যার এটা V1 হবে না? V1 V1 dot C3 into V3, এই পুরো জিনিসটা তাহলে 0। নাও এখানে আরেকটা রুল আমরা দেখছিলাম যে A এর সাথে যদি ডট সাম কনস্ট্যান্ট একটা নাম্বার ধরো সাম আলফা ইনটু বি, এটা একটা স্কেলার ধরো 5, A এর সাথে যদি B এই ভেক্টর ডট প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু B কে ডট প্রোডাক্ট দিচ্ছি আমরা সামথিং ইনটু B, ধরো 5 ইনটু B এর ডট প্রোডাক্ট দিচ্ছি, এটাকে আমরা এই আলফাটাকে বাইরে নিয়ে আসতে পারি। এটাও আমরা ক্লাসে দেখছিলাম যে ডট প্রোডাক্টের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, একটা স্কেলার থাকে, ওটাকে ডট প্রোডাক্টের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা C1 into V1 dot V1 plus C2 into V1 dot V2 plus C3 into V1 dot V3 এগুলো লিখতে পারি। Now V1 dot V1 করলে আমরা কি পাবো? Well, C1 into V1 dot V1 করলে আমরা পাবো V1 এর নর্মের স্কয়ার। কারণ রিমেম্বার নর্ম ছিল হচ্ছে V1 নিজের সাথে নিজের ডট প্রোডাক্টের রুট ওভার, তাহলে আমরা শুধু ডট প্রোডাক্ট লিখতে পারি V1 ভেক্টরটা নর্মের স্কয়ার প্লাস C2 ইনটু V1 এর সাথে V2 এর ডট প্রোডাক্ট করলে কি হবে, যেহেতু আমরা বলছিলাম ভেক্টরগুলো অর্থোগোনাল, তাহলে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে 0। C3 এর সাথে V1 এর সাথে V3 এর ডট প্রোডাক্ট কি, যেহেতু ভেক্টরগুলো অর্থোগোনাল, তাহলে ডট প্রোডাক্ট করলে আমরা 0 পাবো। তাহলে এই পুরো জিনিসটা ছিল। সো এখান থেকে আমরা কি পাচ্ছি যে C1 এর সাথে V1 এর নর্মের স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, এবং এইটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0 if V1 is not equals to 0, right? V1 যদি 0 হয় তাহলে শুধুমাত্র এই নর্ম জিনিসটা 0 হবে।
যদি v1 নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা নট ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে c1 এর সাথে সাম পজিটিভ আমরা গুণ করে আমরা 0 পাচ্ছি, তার মানে c1 নিশ্চয়ই 0। So similarly, you can show c2 equals to 0 হবে, c3 equals to 0 হবে by taking dot product with v2, আর c3 equals to 0 হবে এটা দেখাতে পারবা by taking dot product with v3. So which is nice. তাহলে আমরা যেটা পেলাম যে v1 v2 v3 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো তোমাকে যদি জিজ্ঞেস করে তিনটা ভেক্টর দিয়ে যে ভেক্টরগুলো অর্থোগোনাল কিনা, তাহলে তো কিভাবে চেক করবা সেটা দেখলাই, যে জাস্ট ডট প্রোডাক্ট ক্যালকুলেট করে দিবা 0 হয় কিনা। তারপর যদি কেউ জিজ্ঞেস করে যে এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে তোমার এই ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এটা একটা থিওরাম, রাইট? অ্যাকচুয়ালি দিস ইজ এ থিওরাম যে যদি এটা যে যদি কতগুলো ভেক্টর অর্থ যদি আমরা v1 দিয়ে ডট প্রোডাক্ট করি তাহলে c1 ইকুয়ালস টু 0 দেখা যায়। এইভাবে করে বোথ সাইডে v2 দিয়ে করলে c2 ইকুয়ালস টু 0 দেখানো যাবে, এবং বোথ সাইডে c3 দিয়ে করলে v3 দিয়ে করলে c3 ইকুয়ালস টু 0 এটা দেখানো যাবে। তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখানে v1 v2 v3 এদের মধ্যে প্রত্যেকটাতে 90 ডিগ্রি কোণ আছে, সো অবশ্যই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? সো মানে আমি যদি 3D তে আঁকতে পারতাম তাহলে ব্যাপারটা এরকম কিছু একটা হতো, রাইট? যে এই দুইটার মধ্যে 90 ডিগ্রি, এই দুইটার মধ্যে 90 ডিগ্রি, এবং এই দুইটার মধ্যে 90 ডিগ্রি। তার মানে এই ভেক্টরগুলা যদিও R4 এর মধ্যে এরকম, আমি এটা যেটা আঁকলাম এটা আঁকাটা ঠিক হচ্ছে না, কারণ এটা R4 এর ভেক্টরগুলো আমি এভাবে আঁকতে পারি, এগুলো R3 এর ভেক্টর হচ্ছে। বাট স্টিল যেহেতু ভেক্টরগুলো একটার উপর লম্ব, সো যে কোনো দুইটা ভেক্টর একই দিকে পয়েন্ট করতে পারে না, রাইট? একটা স্কেলার মাল্টিপল হওয়ার কোনো চান্সই নাই। এবং আমি যদি দুইটা ভেক্টর নিয়ে এই স্পেসটা চিন্তা করি, এই প্লেনটা চিন্তা করি, যে এই v1 এদিকে আর v2 এদিকে, এদের লিনিয়ার কম্বিনেশন করে যে প্লেনটা তৈরি হবে, v3টা ওই প্লেনে তো থাকবে না, কারণ v3টা এই v1 এর উপরও লম্ব, v2 এর উপরও লম্ব, সো ওই পুরো প্লেনের উপরই লম্ব। সো v3 cannot be in the plane spanned by v1 and v2. সো এই ভেক্টরগুলো আসলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এমনি হওয়া উচিত, এবং আমরা ম্যাথমেটিক্যালিও দেখালাম যে হ্যাঁ এগুলো আসলেই লিনিয়ারলি। তো যে কথাটা বলতেছিলাম যে যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো আমাদের এটা যদি মনে করি পুরো R4, এগেইন আমি যেহেতু R4 আঁকতে পারতেছি না, আমি এইভাবে দেখাচ্ছি, এটা যদি মনে করি পুরো R4, তাহলে এই R4 এর মধ্যে কোনো একটা সাবসেট একটা আছে, যেই সাবসেটের ভেক্টরগুলো আমাদের এই v1 v2 v3 দিয়ে, এই তিনটা ভেক্টরই আমাদের লাগবে যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং এই তিনটা ভেক্টর দিয়ে এই সাবসেটের যত ভেক্টর আছে তারা এই তিনটা ভেক্টর দিয়ে স্প্যান করবে। সো এই ভিতরে যে জিনিসটা আমরা আঁকলাম সেটাই হচ্ছে আমাদের স্প্যান অফ v1 v2 v3। দ্যাট ইজ, এটা হচ্ছে সেই সমস্ত ভেক্টর x, যে x গুলোকে আমরা something into v1 plus something into v2 plus something into v3 আকারে লিখতে পারবো। সেই সমস্ত ফর এনি c1 c2 c3 এক্ষেত্রে। সো আমরা যদি যে কোনো c1 c2 c3 দিই তাহলে আমরা একটা করে x পাবো, এবং এই x গুলো হচ্ছে এই R4 এর ভিতরে এই সাবসেট তৈরি করবে, রাইট? এটা একটা সাবস্পেস তৈরি করবে এখানে, যেগুলোকে আমরা v1 v2 v3 এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমরা সবাই দেখাতে পারবো। ওকে।
অলরাইট, সো এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে সাপোজ আমরা আবার R2 তে ফিরে যাই। R2 তে আমরা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি এবং একটা ভেক্টর চিন্তা করি x, রাইট? তো এই ভেক্টরকে আমরা যদি বলি x1 x2, তাহলে আমরা জানি যে এই x কে আমরা সবসময় এই দিকে বরাবর একটা e1 ভেক্টর আর এই দিকে বরাবর একটা e2 ভেক্টর, এবং তোমরা যদি খেয়াল করে দেখো e1 হচ্ছে 1 0 আর e2 হচ্ছে 0 1, তাহলে x কে সবসময় আমরা এই x1 ইন্টু e1 প্লাস x2 ইন্টু e2 এভাবে আমরা লিখতে পারি, রাইট? এবং খেয়াল করে দেখো এই e1 আর e2 কিন্তু অর্থগোনাল। তো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সবসময় যে বেসিস ভেক্টরগুলো চিন্তা করি, স্ট্যান্ডার্ড বেসিস যে চিন্তা করি, সেই স্ট্যান্ডার্ড বেসিসটা হচ্ছে অর্থগোনাল বেসিস, রাইট? এবং এই ক্ষেত্রে আমরা কোনো একটা ভেক্টরের কোঅর্ডিনেট কত, x1 কত আর x2 কত, সেটা বের করতে গেলে আমরা যে কাজটা করতে পারি যে এই x থেকে আমরা যদি এই x ভেক্টরের মাথাটা থেকে, রাইট, যদি আমরা x অ্যাক্সিসের উপর বা e1 ভেক্টরের উপর একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটা যেখানে এসে আমাদেরকে মিট করবে x অ্যাক্সিসকে, সেটাই হচ্ছে আমাদের এই x1 ইন্টু e1। তো এই যে x1 ইন্টু e1, এই ভেক্টরটা হচ্ছে e1 এর দিকে আমাদের x এর অংশটুকু, এবং এখান থেকে যদি লম্ব করি তাহলে এই ভেক্টরটাই হচ্ছে x2 ইন্টু e2, এবং এদের দুইকে যোগ করলে আমরা x পাবো। তো এই যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা অ্যাক্সিসের উপর আমরা একটা লম্ব টানলাম, এটাকে আমরা বলবো হচ্ছে এটার প্রজেকশন। এবং এই কথাটা তোমরা ছোটকালেও দেখছো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রজেকশন। এটা হচ্ছে x1 ইন্টু e1 হচ্ছে প্রজেকশন ইন্টু x এক্সিস, এটা হচ্ছে প্রজেকশন ইন্টু y এক্সিস। আমরা কোনো একটা পয়েন্ট থেকে লম্ব টানবো, লম্ব টানলে সেটা এই অ্যাক্সিসকে যেখানে এসে আমাদেরকে ইন্টারসেক্ট করে, এবং এই x1 আর e1 আর e2 যেহেতু পারপেন্ডিকুলার, সো খুব সুন্দরভাবে আমাদের এই x1 এর দিকে আমাদের প্রজেকশন এবং x2 দিকে প্রজেকশন গুলো আমাদের ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। বাট আমরা যদি আরেকটু আরেকটু ঝামেলার এক্সাম্পল তৈরি করি, ফর এক্সাম্পল আমি যদি বলি এই হচ্ছে একটা ভেক্টর a আর এই হলো একটা ভেক্টর x, তাহলে এই a এর দিকে x এর প্রজেকশন কত? এটা এরকম হরাইজন্টাল ভার্টিক্যাল না। হরাইজন্টাল ভার্টিক্যাল থাকলে আমরা খুব সহজে এই x অ্যাক্সিস দিকে অংশ আর y অ্যাক্সিস দিকে অংশগুলো আমরা ইজিলি বের করতে পারি, e1 এর দিকে e2 দিকে বের করতে পারি। তো এটা দেখো একটা বাঁকা একটা অ্যাক্সিস, বাঁকা একটা ভেক্টর, রাইট? মনে করো আমাদের এই ছিল আমাদের অ্যাক্সিস গুলো, কিন্তু আমাদের এর একটা এই দিকে। তো সেক্ষেত্রেও আমরা যদি এখানে একটা লম্ব চিন্তা করি, তাহলে এই ভেক্টরটা, এটাকে যদি আমরা p বলি, তাহলে p কে আমরা বলবো হচ্ছে আমাদের প্রজেকশন ভেক্টর in the direction of a, আর এইটাকে আমরা বলতে পারি আরেকটা z, সো z হচ্ছে পারপেন্ডিকুলার তো জাস্ট লাইক উপরের এক্সাম্পলটা, আমরা যে কোনো ভেক্টর যদি নেই, সেটা এই 2D তে হতে হবে এর কোনো কথা নেই, আমি যে কোনো a ভেক্টর দিতে পারি। সো আমি এই অ্যাক্সিস বাদ দিচ্ছি কারণ এটা 2D বলে, 2Dর কথা না। আমরা যে কোনো একটা ভেক্টর x এর প্রজেকশন p ইন দ্য ডিরেকশন অফ সাম ভেক্টর, এই কথাটা যদি বলতে চাই, এটা অনেক সময় এইভাবে আমরা লিখি, প্রজেকশন অফ x on some vector a, right? Projection of
কোন ভেক্টরটা এক্স আর তার দিকে বা কোন ভেক্টর উপরে সেটা হচ্ছে এ। তো বেসিক্যালি ওই একই আইডিয়া যে এক্স থেকে এ এর উপর একটা লম্ব টানবো, তাহলে যেই পয়েন্টে এসে আমাদের ইন্টারসেক্ট করবে, সো সেই ভেক্টরটা হচ্ছে আমাদের পজিশন, যদি আমরা এটাকে আমাদের অরিজিন চিন্তা করি। সো প্রশ্ন হচ্ছে মানে আমরা পি ভেক্টরটা কিভাবে বের করবো? যদি আমাদের একটা ভেক্টর এ দেওয়া থাকে এবং একটা ভেক্টর এক্স দেওয়া থাকে, তাহলে এই লম্বটা একে আমরা যে পি ভেক্টরটা তৈরি করলাম এটা আমরা কিভাবে তৈরি করবো? তো এখানে একটা জিনিস আমরা যদি দেখি, পি আর এই দিক বরাবর যদি আমরা জেড বলি, তাহলে এক্স কে আমরা লিখতে পারি পি প্লাস জেড, এবং আমরা বললাম জেড হচ্ছে পারপেন্ডিকুলার। জেড যদি পি এর উপর পারপেন্ডিকুলার হয় তাহলে জেড ডট এ হচ্ছে 0। এই হলো আমাদের কাছে দুইটা ইনফরমেশন আছে, যে পি আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে পি ভেক্টরটা হচ্ছে সামথিং ইনটু এ হতে হবে। তোমরা এই তিনটা কন্ডিশন বুঝতেছো কিনা সেটা দেখো। জেড আর এ ডট প্রোডাক্ট 0 হতে হবে, এটা ইজ জাস্ট এই সেন্টেন্সটা, যে জেড হবে পারপেন্ডিকুলার টু এ, এই যে লম্বটা আঁকতে হবে তোমাদেরকে। আর এক্স হতে হবে পি প্লাস জেড, এটা দেখাই যাচ্ছে যে পি ভেক্টরের সাথে জেড ভেক্টরটা যোগ করলে এ হয়, রাইট? এটা ভেক্টরে যোগ করার ফর্মুলা তো তাই। এদিকে পি ভেক্টর, এদিকে জেড ভেক্টর, তাহলে পি আর জেড যোগ করলে আমাদের এই এক্স ভেক্টরটা তৈরি হবে, রাইট? পি প্লাস জেড এক্স। সো এটা তো হবে। তো এটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করতেছে, রাইট? এটা 90 ডিগ্রি, যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। সো এই দুটা ইজ ইজি, বাট এটা কি পি ইকুয়ালস টু টি ইনটু এ ফর সাম স্কেলার টি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কেউ একটু বলবা? যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা স্কেলার ভ্যালু হচ্ছে টির ভ্যালুটা হবে লাইক 1 2 3 4 এরকম কিছু একটা। হ্যাঁ, কিন্তু কেন লিখলাম এটা পি? কেন আমরা টি বিকজ ইনটু হচ্ছে এ? এই ভেক্টরটার উপরে আমরা পারপেন্ডিকুলারলি মানে জেড রাইট। থেকে যদি সো এর উপরে একটা জেডটা দাগ যখন টানি, লম্বটা আঁকলাম তখন যে পয়েন্টে এসে ইন্টারসেক্ট হলো, রাইট? তারপর আমরা যে ভেক্টরটা তৈরি করছি পি, সেই পি ভেক্টরটা তো এ ডিরেকশনেই হবে, তাই না? ইয়েস স্যার। সো ইন দ্য ডিরেকশন অফ এ, যেহেতু পি, তাহলে পি নিশ্চয়ই সামথিং ইনটু এ। এক্ষেত্রে মনে হচ্ছে এর হাফের থেকে একটু কম বা কিছু একটা, রাইট? সো হয়তো 0.5 বা 0.45 ইনটু এ, রাইট? সামথিং ইনটু এ। তো এ ভেক্টরটা এত লম্বা না করে আমাদের এ ভেক্টরটা যদি এতটুকু যদি এ হতো, তাহলে স্টিল এ ডিরেকশন তো একই, তো আমরা লম্ব স্টিল আঁকতে পারতাম। এ ডিরেকশনে আমরা এই লাইনটাকে আগায় দিয়ে তারপর লম্বটা আঁকতে পারতাম। তো সেক্ষেত্রে হয়তো আমরা এ এর সাথে সামথিং ইনটু গুণ করে, রাইট, আমরা পি পেতাম। হয়তো 3 টাইমস এ করলে আমরা পি পাই। সো এই টিটা হচ্ছে বেসিক্যালি এ এর সাথে কত গুণ করে আমরা পি পাচ্ছি। সো যদি এ ডিরেকশনে যত ভেক্টর আছে তার মধ্যে কোনো একটা ভেক্টর টি, যেটা হচ্ছে এক্স এর থেকে লম্ব করলে আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, তাহলে আমাদের কাছে এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস থেকে আমরা বেসিক্যালি পি ইকুয়ালস টু কত লিখতে চাই, যেখানে আমরা শুধুমাত্র আমাদের যে জিনিসগুলো জানা আছে। সো হোয়াট ডু উই নো? উই নো এ আর উই নো এক্স। এই এক্স আর এক্স ভেক্টরটা আমরা জানি, এ ভেক্টরটা জানি, আর কিছু কিন্তু আমরা জানি না। সো এই পি কত, জেড কত হবে, টি কত হবে, এগুলো আমরা জানি না। সো আমরা এই পি কে এই এ আর এক্স দিয়ে আমাদেরকে সামহাউ লিখতে হবে। সো একটা জিনিস এখান থেকে যদি খেয়াল করি এটা থেকে, তো জেড কে আমি লিখতে পারি জেড কে আমি লিখতে পারি এক্স এক্স মাইনাস পি। আর পি হচ্ছে টি ইন্টু এ।
একটা ফর্মুলায় নিয়ে আসতে পারি টি ইকুয়ালস টু হচ্ছে এক্স ট্রান্সপোজ এ ডিভাইডেড বাই এ ট্রান্সপোজ এ মানে হচ্ছে এ নর্মের স্কয়ার, বা তুমি এ ট্রান্সপোজ এও লিখে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা পি তাহলে কি পাচ্ছি? পি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই কোয়ান্টিটি, যে এক্স ট্রান্সপোজ এ ডিভাইডেড বাই ইনটু এ। সো এই কোয়ান্টিটিটা হচ্ছে টি, এই পার্টটুকু হচ্ছে আমাদের সেই টি। সো এটা একটা নাম্বার, দেখো এক্স ট্রান্সপোজ এ ইজ এ ডট প্রোডাক্ট করলে একটা নাম্বার পাবো, নর্ম অফ এ বের করলেও একটা আমরা নাম্বার পাবো। তাহলে এখানে একটা নাম্বার পাবো, তার সাথে এ কে গুণ করলে যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটাই হচ্ছে আমাদের প্রজেকশন ভেক্টর। সেটাকে আমরা বলবো প্রজেকশন অফ এক্স। সো জাস্ট ফর এন এক্সাম্পল, ধরো এক্স একটা ভেক্টর হচ্ছে 3 1 2, এ একটা ভেক্টর মনে করো 1 0 1। তাহলে প্রজেকশন অফ এক্স অনটু এ কি হবে? এক্স ট্রান্সপোজ এ ডিভাইডেড বাই নর্ম অফ এ স্কোয়ার, যদি এই জিনিসটা ক্যালকুলেট করি, ইনটু এ। তাহলে এক্স ট্রান্সপোজ এ কত এই ক্ষেত্রে? ডট প্রোডাক্ট আসো, স্যার মনে হয় 5 হবে। সো 3 আর 5 5 হবে। আর আর নিচে এ নর্মের স্কোয়ার মানে হচ্ছে এ ডট এ কত বের করি? এ ডট এ মানে এ ট্রান্সপোজ এ, √2 এর হোল স্কয়ার, তার মানে 2 হবে। সো 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2/5 ইন্টু এ, তাহলে হচ্ছে 5/2, 2/5 5/2 ইন্টু 101। সো এই যে ভেক্টরটা, রাইট, সো 101 ভেক্টরের দিকে 5/2 পরিমাণ গেলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা বলছি আমাদের এই এক্সাম্পলে আমাদের প্রজেকশন ভেক্টর, রাইট? স্যার ইয়েস। স্যার আমাদের কি স্যার সানডে ক্লাস হবে? না, আজকে তাহলে স্যার লাস্ট ক্লাস, এন্ড স্যার আজকে পর্যন্ত যা পড়ানো হচ্ছে ওইটাই কি স্যার ফাইনালের সিলেবাস? হ্যাঁ। অলরাইট, তাহলে এখান থেকে আমরা চাইলে জেড ও বের করতে পারি। জেড হচ্ছে আমাদের এক্স মাইনাস এই পি, তাহলে জেড আমাদের এক্স মাইনাস পি বের করলে কি হবে? সো 3 1 2 মাইনাস এই 5/2 ইন্টু 101। এটা ক্যালকুলেট করলে এখানে একটা ভেক্টর পাবা, রাইট? এটা ক্যালকুলেট করতে পারবো আশা করি। সো এই যে ভেক্টরটা পাবা, সেই ভেক্টরটা আমরা বলতেছি আমাদের সেই জেড ভেক্টর। জেড ভেক্টর কোনটা? জেড ভেক্টর হচ্ছে এর উপর একটা লম্ব যদি তুমি তৈরি করতে, এর উপর একটা পারপেন্ডিকুলার ভেক্টর তুমি তৈরি করতে চাও, তাহলে এই এখানে যে ভেক্টরটা পাবো সেটা হবে এর উপর পারপেন্ডিকুলার ভেক্টর, যেটা পি এর সাথে যোগ করলে এক্স এর সমান হয়। এনি কোশ্চেন অ্যাবাউট দিস পার্ট? তো লাস্টের পার্টটা আরেকবার রিপিট করা যাবে? জেড থেকে বুঝি নাই, লাস্ট লাইনটা আরেকবার রিপিট করা যাবে স্যার? তাহলে জেডটা কি? জেড পারপেন্ডিকুলার is a vector such that z is perpendicular to a, right? এটা হচ্ছে z is perpendicular to a and p plus z equals to হচ্ছে x. নাও একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে এখানে, যে এইদিকে যদি আমাদের এ ভেক্টরটা থাকে, এইদিকে যদি এক্স ভেক্টরটা থাকে, এই পয়েন্টে এসে আমরা যদি বলি এটা পি আর এটা এই ভেক্টরটাকে আমরা যদি জেড বলি, তাহলে খেয়াল করে দেখো পি ইজ দ্য ভেক্টর ইন দ্য direction of A that is closest to X.
কেননা এই লম্বের হাইটটাই, মানে আমি যদি এখানে এই এ এর দিকে অন্য যে কোনো আরেকটা ভেক্টর না, ধরো বললাম এই কিউটা ক্লোজেস্ট, এক্স এর থেকে কিউ এর ডিস্টেন্স ক্লোজেস্ট, পি ক্লোজেস্ট না, এক্স আর পি এর মধ্যে, এক্স আর পি, মানে পি থেকে এক্স এর দিকে যে ভেক্টরটা, এইটার লেংথ এবারে হচ্ছে জেড এর লেংথ ইজ অলওয়েজ স্মলার দেন এক্স থেকে কিউ এর দিকে ভেক্টরের লেংথ। সো এক্স আর পি এর মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে বেসিক্যালি জেড। সো জেড এর যে লেংথ সেটা সবসময় ছোট হবে এক্স আর কিউ। কিউ কি? কিউ ইজ এনি আদার ভেক্টর in the direction of A. তো কিউ যদি যে কোনো অন্য যে কোনো ভেক্টর হয় in the direction of A, তার থেকে এই z এর লেংথটা ছোট হবে। সো সেজন্য p is the closest vector। p ভেক্টরটা হচ্ছে a এর দিকে, যত ভেক্টর আমি আঁকতে পারি তার মধ্যে সবচেয়ে ছোট। কেউ কি বলতে পারবা যে কেন এটা সত্যি? আমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, এই ত্রিভুজে এই বাহুটা হচ্ছে আমাদের জেড, আরেকটা সাইড হচ্ছে পি থেকে কিউ এর দিকে যে ভেক্টরটা, রাইট? এইটুকু সাইডের লেংথ কি? কিউ মাইনাস পি। এটার নর্ম হচ্ছে এটার সাইজ, এইটার লেংথ হচ্ছে জেড এর নর্ম, আর এটার লেংথ হচ্ছে আমাদের সেই এক্স মাইনাস কিউ এর নর্ম, রাইট? আমি যদি এই তিনটা সাইড বলি, সো এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট ট্রায়াঙ্গেল। সো রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি? তাই না? যে আমাদের পারপেন্ডিকুলার যে দুইটা সাইড, এই দুইটা সাইডের লেংথের স্কোয়ার হচ্ছে আমাদের হাইপোটেনাস বা অতিভুজের লেংথের স্কোয়ার, রাইট? সো এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের থিওরাম থেকে পাই। ওয়েল, পিথাগোরাসের থিওরামটা আমরা নরমালি ক্লাসে আমরা ছোটকালে যখন প্রুফ করছি সেটা ছিল ইন 2D। সো আমি যদি এই ছবিটা মেনে নেই, এটা একটা 2D তে আঁকা ছবি, রাইট? সো এ ভেক্টরটা একটা 2D ভেক্টর, এক্স একটা 2D ভেক্টর, পি কিউ আর ইত্যাদি পি কিউ জেড এগুলো সবই দুই লেংথের ভেক্টর, তাহলে এই ছবিতে আমরা একটা আসলেই একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, এবং সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের থিওরাম অনুযায়ী আমরা দেখতে পারি যে হাইপোটেনুয়াস মানে এক্স মাইনাস কিউ এর লেংথ স্কোয়ার হচ্ছে জেড, এই লম্বটা স্কোয়ার প্লাস পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স স্কোয়ার। নাও এটা ইজ নট ইকুয়ালস টু জিরো। ওয়েল, এটা শুধু নট ইকুয়ালস টু জিরো না, এটা হচ্ছে একটা সাম পজিটিভ নাম্বার। এটা হচ্ছে সাম গ্রেটার দেন জিরো, greater than equals to us, greater than zero. Why? Because P is not equals to Q, right? P হচ্ছে আমাদের সেই প্রজেকশন ভেক্টরটা, Q বলছিলাম এনি আদার ভেক্টর। তো P আর Q যেহেতু সমান না, তাহলে Q মাইনাস P এই ভেক্টরটা হচ্ছে জিরো ভেক্টরের সমান না। যেহেতু জিরো ভেক্টরের সমান না, তাহলে Q মাইনাস P এর লেগ has to be always be greater than zero. তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের এই লম্বটা স্কোয়ার প্লাস সামথিং, প্লাস সাম পজিটিভ নাম্বার। তাহলে অতিভুজের স্কোয়ারটা ইজ অ্যাকচুয়ালি লার্জার। সো এই যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা 2D তে বলি, এই 2D তে না বলে আমরা হায়ার ডাইমেনশনালেও এই পিথাগোরাসের থিওরামটা আমরা আসলে খুব ইজিলি দেখতে পারি। আমরা জাস্ট এক লাইনে সেটা দেখাই দিচ্ছি। মনে করো এখানে একটা ভেক্টর এ যদি হয়, এর লম্ব একটা ভেক্টর যদি বি হয়, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর নর্ম
এর স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ট্রান্সপোজ এ প্লাস বি। আমরা যদি এই ডট প্রোডাক্টটাকে আসলে ক্যালকুলেট করি তাহলে এটা আমরা লিখতে পারবো এ প্লাস বি ট্রান্সপোজ প্লাস এ ইন্টু এ, আর এ প্লাস বি এর ডট প্রোডাক্ট উইথ বি। এগেইন আমরা এই ডট প্রোডাক্ট বের করতে এ ট্রান্সপোজ এ প্লাস বি ট্রান্সপোজ এ প্লাস এ ট্রান্সপোজ বি প্লাস বি ট্রান্সপোজ বি। এই যে ভাঙালাম, এই ভাঙানোটার ব্যাপারে কারো কোনো কমপ্লেইন আছে কিনা বলো, বা বোঝা যাচ্ছে কিনা? এখানে আমরা সিম্পলি ওই যে আগের ফর্মুলাই যে এ সাথে আমরা যদি ডট প্রোডাক্ট করি এ ট্রান্সপোজ বি প্লাস সি করি তাহলে আমরা এ ট্রান্সপোজ বি প্লাস এ ট্রান্সপোজ সি এভাবে যেভাবে করতে পারি। সো এ প্লাস বি কে তুমি একটা জিনিস চিন্তা করো, সো সামথিং ট্রান্সপোজ এ প্লাস বি, মানে সামথিং ট্রান্সপোজ এ প্লাস সামথিং ট্রান্সপোজ বি। আমরা এইভাবে এটাকে এ ট্রান্সপোজ বি প্লাস এ ট্রান্সপোজ সি যেভাবে লেখা যায় সে একইভাবে আমরা প্রথমে ভেঙে দেখলাম, তারপরে এটা লিখলাম। সো এখান থেকে দেখো আমরা লিখতে পারি নর্ম অফ এ স্কোয়ার প্লাস এখান থেকে আসতেছে 2 এ ট্রান্সপোজ বি প্লাস নর্ম অফ বি স্কোয়ার। সো নর্ম অফ এ স্কোয়ার মানে কি? এইটার লেংথ হচ্ছে নর্ম অফ এ, এইটার লেংথ হচ্ছে নর্ম অফ বি, আর এই হাইপোটেনিউয়াসের লেংথই তো হচ্ছে নর্ম অফ এ প্লাস বি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে হাইপোটেনিউয়াসের লেংথের স্কোয়ার ইকুয়ালস টু এ সাইডের স্কোয়ার প্লাস বি সাইডের স্কোয়ার প্লাস একটা 2 ইন্টু এ ট্রান্সপোজ বি পাচ্ছি। কিন্তু খেয়াল করে দেখো এই 2 ইন্টু এ ট্রান্সপোজ বি ইকুয়ালস টু হচ্ছে 0, কারণ এ আর বি হচ্ছে লম্ব, তাহলে এ ট্রান্সপোজ বি হচ্ছে সি। এই দুটার মধ্যে যেহেতু 90 ডিগ্রি আমরা বলছি একটা একটা লম্ব, তাহলে এ আর বি এর মধ্যে 90 ডিগ্রি যদি থাকে তাহলে আমাদের ডট প্রোডাক্টটা 0 হবে, তাহলে মাঝখানে এটা 0। তাহলে আমরা পাচ্ছি এই যে দেখো হাইপোটেনিউয়াসের লেংথের স্কোয়ার ইকুয়ালস টু এই একটা সাইডের স্কোয়ার প্লাস আরেকটা সাইডের স্কোয়ার। যদি আমাদের এখানে ত্রিভুজ আমরা তৈরি আঁকছি, কিন্তু ওই হাই ডাইমেনশনে এই ত্রিভুজটা না আঁকলেও চলতো। হ্যাঁ, আমরা সিম্পলি এই ত্রিভুজটা আঁকছি 2D এর সাথে কম্পেয়ার করার জন্য, কম্পেয়ার উইথ 2D। কিন্তু এখানে দেখো আমরা জাস্ট বলতেছি দুইটা ভেক্টরের যোগফলের নর্মের স্কোয়ার, মানে দুইটা ভেক্টর যোগ করলে যেই লেংথটা পাওয়া যাবে তার স্কোয়ার হচ্ছে ভেক্টর দুইটা নিজেদের স্কোয়ার লেংথের স্কোয়ারের যোগফলের সমান যদি ভেক্টর দুইটা ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হয়। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের পিথাগোরিয়ান থিওরেম ইন আরএফ। কারণ এখানে এ আর বি ভেক্টরগুলোর জন্য আমার একটা ছবি টবি আঁকার দরকার ছিল না, আমি জাস্ট এই ভেক্টরগুলো এন লেংথের ভেক্টর যদি চিন্তাও করি তাহলে আমরা জাস্ট বলতে যাচ্ছি যে যদি এ ডট বি 0 হয়, এদের মধ্যে ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে যে ভেক্টর দুটো যোগফলের নর্মের স্কোয়ার ভেক্টরের যোগ করে যে লেংথ তার স্কোয়ার আলাদা আলাদাভাবে ভেক্টরগুলোর লেংথের স্কোয়ারের সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের থিওরামের জেনারেল ভার্সন, যেটা আমরা আসলে এখানে ইউজ করছি। খেয়াল করে দেখো যে পি থেকে কিউ যে ভেক্টরটা, আর আমি এভাবে বলতে পারি যে আমি এভাবে বলতে পারতাম যে কিউ থেকে পি এর দিকে যে ভেক্টরটা প্লাস জেড ভেক্টরটা, ছোট এই ভেক্টরটা যদি নেই প্লাস এই ভেক্টরটা যদি নেই তাহলে কিউ থেকে পি এর দিকে ভেক্টরটা প্লাস জেড ভেক্টরটা ইকুয়ালস টু তো হচ্ছে আমাদের এই সাইডের ভেক্টরটা। সো এইটা ভেক্টরের নর্মের স্কোয়ার প্লাস জেড এর নর্মের স্কোয়ার হতে হবে এই এক্স মাইনাস কিউ এর নর্মের স্কোয়ার। তো আমরা এখানে পিথাগোরাস 2D তে যেটা আঁকছি সেটাকে আমরা সিম্পলি এখানে আমি কিউ মাইনাস পি লিখছি, বাট এখানে যদি পি মাইনাস কিউ লিখতাম তাহলে কিউ থেকে পি এর দিকে ভেক্টর, তাহলে এই দুটো একই সংখ্যা।
পি থেকে কিউ এর দিকে লেংথ আর কিউ থেকে পি এর দিকে লেংথ। সো কিউ থেকে পি তে আমরা আসলাম, তখন পি থেকে জেড দিলে আমরা যেখানে পৌঁছাই এই ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে কিউ থেকে এক্স এর। স্যার এখানে মনে হয় আপনি লিখছেন x - p, ওটা কি x - q হবে না? কিউ হবে, সরি ইয়েস, থ্যাংক ইউ, কিউ হবে। তাহলে আমরা কিউ থেকে পি পর্যন্ত আসলাম, পি থেকে এক্স এ গেলাম যেটা হচ্ছে জেড। এই দুইটা ভেক্টরের যোগ করলে যেহেতু আমাদের এক্স মাইনাস কিউ পাওয়া যায়, বা কিউ মাইনাস এক্স বলা উচিত আসলে এটা। সো কিন্তু তাদের লেন্থ সেম, দুইটা ডিরেকশন আলাদা। সো এই দুইটা ভেক্টরের যোগ করে যেহেতু থার্ড ভেক্টরটা পাওয়া যাচ্ছে, সো যে দুইটা ভেক্টর যোগ করতেছো তাদের নর্মের স্কোয়ারের যোগফল হতে হবে ওই থার্ড যোগফলের নর্মের স্কোয়ার। সো এটাই আমাদের সেই পিথাগোরাসের থিওরাম। তো এখানে আমরা জাস্ট বলতে যাচ্ছি যে কিউ আর পি যেহেতু দুইটা ডিফারেন্ট ভেক্টর, সো কিউ আর পি এর লেংথ তো আর 0 হতে পারে না, 0 থেকে বড় হতে হবে। তাহলে নিশ্চয়ই লম্বটার লেংথই এই সাইডের লেংথ থেকে এক্স মাইনাস কিউ বা কিউ মাইনাস এক্স এর লেংথ থেকে বড়। দ্যাট ইজ এর মধ্যে অন্য কোনো ভেক্টরের থেকে এই জেড এর লেংথই সবচেয়ে ছোট হবে। সো এক্স এর সবচেয়ে কাছের ভেক্টরটা পি হবে। কিউ বা অন্য কোনো ভেক্টর এর দিকের অন্য কোনো ভেক্টর ক্যান নট বি ক্লোজার টু এক্স। সো এই হচ্ছে আমাদের প্রজেকশন নিয়ে একটা ডিসকাশন আমরা করলাম। সো লেটস অ্যাকচুয়ালি টেক এ 10-minute ব্রেক। হ্যাঁ, এসে আমরা ওই বাদ বাকি আরেকটা জিনিস আমরা কভার করবো, দ্যাট উইল বি ডান। হ্যাঁ, আমরা এই কনসেপ্টটা, এই প্রজেকশনের কনসেপ্টটাকেই আমরা আরেকটু এক্সটেন্ড করবো, দেখাবো যে মাল্টিপল ভেক্টরের ক্ষেত্রেও প্রজেকশন কিভাবে কাজ করে, এবং সেখান থেকে আমরা দেখবো যে এটাই রিগ্রেশন প্রবলেমের সলিউশন। তো আমাদের এখন 7:57 বাজে। সো থেকে 10-minute ব্রেক। 8:10-এ আমরা আবার মিট করতেছি।